সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের কথা বলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে, কিন্তু আপনারা জানেন যে তেজগাঁও ৭ রাস্তায় পলিটেকনিকের ছাত্ররা অবরোধ করেছে, সেই কারণে জামাল ভুঁইয়া আজকে আসতে পারেনি। আমরা কথা বলবো এই কারণে ক্রিকেট নিয়ে। বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন এখনও টিকে আছে, সুপার ফোরের সমীকরণটা কি সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান শোয়েব, সিনিয়র রিপোর্টার চ্যানেল 24, আর আমাদের সঙ্গে আবুধাবি থেকে যোগ দিচ্ছেন সরাসরি আরিফুল ইসলাম, আমাদের আরেক সহকর্মী, যিনি এশিয়া কাপ কভার করতে এই মুহূর্তে আছেন সংযুক্ত আরব আমিরাতে। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা চাইলে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। রেদওয়ান শোয়েবের কাছে দিয়ে শুরু করতে চাই প্রথমে, যে শোয়েব, এক কথায় জানতে চাই যে বাংলাদেশের সমীকরণে টিকে আছে সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাটা আসলে কতখানি বাস্তবসম্মত যে বাংলাদেশ যেতে পারবে সুপার ফোরে? একটা খুব ফানি একটা বিষয় সবসময় দাঁড়ায় যে টুর্নামেন্টগুলোতে যখন বাংলাদেশ খেলতে আসে তখন ক্যালকুলেটর নিয়ে বসতে হয় নাকি আমরা যারা রিপোর্টার কিংবা যারা সমর্থক আছি, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় না সেটাকে বাদ দিতে হবে। এবং এক কথায় যদি বলতে হয়, শ্রীলঙ্কাকে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে উঠবে। আফগানিস্তান যদি জিতে যায় সেক্ষেত্রে যে ক্যালকুলেশনের হিসাবটা আছে সেই ক্যালকুলেশন আসলে ঝোপে টিকবে না, কারণ এত বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। কারণ আপনার যদি নেট রান রেটের তালিকাটা যদি আপনি লক্ষ্য করে থাকেন যে বাংলাদেশ কিন্তু -0.2, সেখান থেকে আফগানিস্তান 2.15, এবং আপনি যদি শ্রীলঙ্কার দেখেন 1.5, সেই জায়গাটা থেকে একটা এত বড় ব্যবধানে শ্রীলঙ্কার মতো দলকে আফগানিস্তানের হারানো আমার কাছে মনে হয় খুব বেশি মানে বাস্তবসম্মত বলে মনে হয়। এবং ক্যালকুলেটরের কথা বলছিলাম, আমার মনে আছে গত বছর টি-20 বিশ্বকাপেও ঠিক একই সিনারিও হয়েছিল বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে। সেই ম্যাচে বাংলাদেশ আসলে চেষ্টাই করেনি সেমিফাইনালে যাওয়ার জন্য। আমরা একটু আরিফুল ইসলামের কাছে যেতে চাই। আরিফ, আমাকে নিশ্চয়ই শুনছেন। আবুধাবির কালকের ম্যাচ আসলে কতটা তৃপ্তি দিচ্ছে? বাংলাদেশ জিতেছে ঠিকই, সেই বিষয় নিয়ে আলোচনা আছে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে যেভাবে জিততে চেয়েছিল বাংলাদেশ, সেটা কি পেরেছে কিনা? আবার বিপরীতে একই কথাই যে আফগানিস্তান শক্তি, র্যাঙ্কিং সব বিচারেই কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে গিয়ে, তাদের সঙ্গে জয়টাই আসলে বড় কিনা? যেটা হচ্ছে কতটা স্বস্তি সেটা শুধুমাত্র যে ক্রিকেটারদের জন্য তাও নয়, যারা এই যে বিভিন্ন সময় বাংলাদেশের এই টুর্নামেন্টগুলো কাভার করতে আসে, সাংবাদিক, তাদের জন্য বটে। অনেকদিন পর একটা ভালো জয় দেশের বাইরে দেখতে পারা এটা নিঃসন্দেহে আনন্দের। 2022 সালে আমি এখানে এসেছিলাম এশিয়া কাপ কাভার করতে, তখন 3 থেকে 4 দিনের মধ্যে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে আউট। এবং এই যে ঘটনা, সেটা যে শুধুমাত্র ওই 2022 এশিয়া কাপে সেটা নয়, পরবর্তীতে বিভিন্ন সময় হয়েছে। আপনারা যখন গিয়েছেন কিংবা আমার সহকর্মী রেদওয়ান শোয়েব যখন গিয়েছেন, একই রকমের পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ দল আজকে আবুধাবি ছেড়ে দুপুরবেলা দুবাইয়ে যাবে, তারা একটা স্বস্তি নিয়ে যাচ্ছে যে হ্যাঁ, তারা টিকে থাকতে পারে, এবং সেটার চান্সেসও রয়েছে। কারণ শ্রীলঙ্কা দলটা আফগানদের হারানোর যথেষ্ট সামর্থ্য রাখে, এবং তাদের যে লেগাসি এশিয়া কাপে, নিঃসন্দেহে তারা ভালো করতে পারে। তাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ দল, এবং সেটা পসিবলও। আফগানরা অবশ্যই অনেক দিক থেকে এগিয়ে টি-20 ফরম্যাটে। অনেক সমীকরণ রয়েছে, এবং এই সমীকরণের মারপ্যাচ নতুন কিছু নয়। দেখুন, এই ম্যাচে যদি, অর্থাৎ বি গ্রুপের শেষ ম্যাচটায় যদি আফগানিস্তান জিতে, সেক্ষেত্রে বাংলাদেশের আর চান্স থাকবে না। এটা হচ্ছে একটা ইকুয়েশন। তবে যদি বড় ব্যবধানে আবার সেটা হয়ে যায়, ধরেন 65 রান কিংবা 50 বল আগে যদি আফগানিস্তান জিতে, সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশ কোয়ালিফাই করবে। আর যদি শ্রীলঙ্কা জিতে যায়, সেক্ষেত্রে এই ধরনের আর কোনো ইকুয়েশন আসবে না, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কোয়ালিফাই করছে। তো এই ধরনের ইকুয়েশনগুলো জানা, এবং একটা কথা না বললেই নয়, যেটা দেখতে হয়, সেক্ষেত্রে আফগানরা বাদ পড়তে যাচ্ছে। তবে সেই চান্স নেই বললেই চলে। আবুধাবির যে ওয়েদার, আরব আমিরাতের যে ওয়েদার, এখানে বৃষ্টি হবে, এই ধরনের চান্সেস একদম নেই বললেই চলে। সুতরাং বৃষ্টিতে পরিত্যক্ত হলে হয়তোবা বাংলাদেশের জন্য ভাগ্য সুপ্রসন্ন হতো, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আরব আমিরাতের এই সময়টাতে। এই সময় বাংলাদেশে যদি হতো সেটা একরকম হতো। বাংলাদেশের এই অবস্থাটা আসলে আমাদেরকে বাস্তবতাকে মুখোমুখি করে কিনা, যে বাংলাদেশ এমনই দল, এটা আসলে মেনে নিতে হবে। এই জায়গাটায় আমার বারবারই মনে হয় 2024-এর কথা মনে আসে, কিংবা এর আগের বিভিন্ন এশিয়া কাপ, বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে, সিরিজ আমি বাদ রেখেই বলছি, টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ এমনই, এবং বাংলাদেশের ক্রিকেটটা আসলে এই জায়গাতে, এটা কি আসলে বাস্তবতা কিনা? বাস্তবতা তো অবশ্যই বটেই, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টগুলোতে যখন বৈশ্বিক কিংবা মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে যখন যাই, তখন কখনো কখনো প্রত্যাশা থাকে নিম্নমুখী,
তার আগের পারফরমেন্স অনুযায়ী, তার আগের পরিসংখ্যান অনুযায়ী কখনো থাকে মানে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী থাকে। এবারের পারদটা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। তিনটা সিরিজ জয়, একটা ভালো প্রিপারেশন ছিল, পাশাপাশি জুলিয়ান উডের অধীনে একটা ভালো একটা আমরা যেটা বলি যে পাওয়ার একটা হাইপ উঠেছিল। আমি জানি না যে সেটা আসলে কেমন। জুলিয়ান উডের সবচেয়ে সেরা শিষ্য জাকের আলী, তিনি কিন্তু এই টুর্নামেন্টে খুব ভালো করতে পারেননি। তো এই এক্সপেকটেশনটা যেরকম হাই ছিল সেটা কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, এবং কিছু বিষয় খুব অদ্ভুতভাবে বাংলাদেশ দলে ঘটে। আমরা যেমন শ্রীলঙ্কার বিপক্ষে, আপনার মনে আছে কিনা, যে প্রথম টি-20-তে 4 ওপেনার নিয়ে খেলতে দেখলাম বাংলাদেশকে। আবার গতকালকে লক্ষ্য করলাম যে 3 উইকেট কিপার নিয়ে কিন্তু বাংলাদেশ দল খেলেছে, এবং একটা কিন্তু স্পিনারের একটা ঘাটতি, একটা বোলার, একদম জেনুইন বোলার কিন্তু ঘাটতি ছিল। একটা লম্বা ব্যাটিং লাইন আপ, কিন্তু সেখানে আমরা এই ধরনের, আমার কাছে মনে হয় অবশ্যই ক্রিকেটারদের তো দায়িত্ব আছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করে, নিশ্চয়ই তারা বিজ্ঞজন আছেন, কিন্তু আমাদের সাধারণদের চোখে কিন্তু এই বিষয়গুলো দৃষ্টিকটু লাগে। আরিফের চোখে কেমন লেগেছে আমরা একটু জানতে চাই। আরিফ, 4 জন বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে, এটা একটা অবিশ্বাস্য স্ট্র্যাটেজি। এবং আমি একটু অ্যাড করতে চাই, নাসুম আহমেদ 3 ওভারের সময় কিন্তু ইনজুরিতে পড়েছিলেন। তিনি যদি লাস্টের ওভারটা না করতে পারতেন তাহলে কিন্তু একটা বড় রকমের শঙ্কা ছিল, কারণ যেভাবে যারা জেনুইন বোলার নন তাদের যেভাবে ফেস করেছেন আফগানের একেবারে টপ দুজনকে, শামীম পাটোয়ারি এবং সাইফ হাসানকে একদম আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তারা। আরিফের কাছে জানতে চাই যে আরিফ, 4 জন বোলার নিয়ে খেলা এটা একটা অসম্ভব সাহসিকতার ব্যাপার। মানে টি-20 ফরম্যাটে 5 জন জেনুইন বোলার তো প্রয়োজনই, সঙ্গে একাধিক অলরাউন্ডারও প্রত্যেকটা দলই রাখে। বাংলাদেশ এখানে মাত্র 4 জন জেনুইন বোলার নিয়ে খেলেছে, এবং কোনো অলরাউন্ডারও বাংলাদেশ দলে সেভাবে ছিল না। এটার কারণ কি কোনো ব্যাখ্যা পাওয়া গিয়েছিল কালকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিংবা পরবর্তীতে দলের কাছ থেকে? আরিফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? না, এটা জানতে চাওয়া হয়েছিল যে ফিফথ বোলার কেন নেই। আমি একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারি। আমাদের এক সহকর্মী, তার সঙ্গে ওয়াসিম আকরামের কথা হচ্ছিল, এবং ওয়াসিম আকরাম বলেছিলেন যে এই যে পঞ্চম বোলার, এটা বাংলাদেশকে ভোগাচ্ছে। আসলেও তাই, দেখবেন আফগানরা সাইফ হাসান আর শামীম পাটোয়ারি, তাদেরকে টার্গেট করে খেলছিল এবং তাদের বলে বেশি হিট করছিল। আর ওটাই আসলে অনেক বেশি পার্থক্য করে দিয়েছে। একটা সময় ক্লোজ মার্জিনে চলে আসছিল, কাছাকাছি। তো এটা একটা অন্যতম কারণ, এবং সেটা ভুগেছে। এবং আপনি যেটা বলছিলেন যে সাহসিকতার ব্যাপার, এবং একই সঙ্গে নেতিবাচক একটা ব্যাপার, দেখবেন যে বাংলাদেশ ব্যাটার এত বাড়িয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ব্যাটার বাড়াতে গিয়ে 4 জন বোলার নিয়ে তারা খেলেছে, এবং আরেকজন বোলারের অভাব, যেমনটা আপনি বলছিলেন, সেটা ঠিকই আসলে টের পাওয়া গিয়েছে। এবং একই সঙ্গে যেটা বলতে হয় যে বাংলাদেশ যে ম্যাচটা জিতলো, সেখানে যেই 4 মূল বোলার ছিল তাদের অবদান এবং তাদের যে কৃতিত্ব, সেটা দিতেই হয়। সেটা অবশ্যই দিতে হয়, 4 বোলারের কৃতিত্ব দিতে হয়, কিন্তু এরকম ভাবে কি আসলে বারবার ম্যাচ জেতা সম্ভব? আপনি 4 জন বোলার নিয়ে, যেটা শোয়েব বলছিলেন যে 3 জন উইকেট কিপার আমাদের এখানে, লিটন দাস, জাকের আলী এবং নুরুল হাসান সোহান। মানে আমি বলছি যে এই কম্বিনেশনটা আসলে একটা অদ্ভুতুরে কম্বিনেশন। এটা আসলে কোনো আনঅর্থোডক্সই বলতে হবে, কিন্তু সেটা কালকে হয়তো বা কাজে লেগে গেছে, জিতেছেন আপনি, একদম কানের পাশ দিয়ে গিয়েছে। এটা কি আসলে প্রতিদিন সম্ভব কিনা? এবং সেটা তো অবশ্যই কম্বিনেশনের জন্য যে জয়টা এসে তা কিন্তু নয়, অবশ্যই নয়। আরিফ, কি মনে হয় যে এই কম্বিনেশনই কি থাকবে কিনা বাংলাদেশের, যদি বাংলাদেশ সুপার 4-এ উঠতে পারে? এই কম্বিনেশনটা আসলে থাকা উচিত না রেজওয়ানুজ্জামান, কেননা আপনি শুধুমাত্র যে আপনার ব্যাটিং দিয়েই আপনি ম্যাচ জিতে যাবেন এমনটা না। সবকিছুর আসলে একটা কম্বিনেশন দরকার পড়ে। আবার এটাও ঠিক যে এত ব্যাটার বাড়িয়েছে, আলটিমেটলি কিন্তু কোনো পারফরমেন্স নাই। আপনি জাকের আলীর কথা বলেন, কালকে প্রেস বক্সে গণমাধ্যম কর্মীদের মধ্যেও আসলে এক ধরনের হতাশা ছিল তার এই পারফরমেন্স দেখে, যে তিনি ব্যাটে বলে ঠিকমতো সংযোগ করতেই পারছেন না। শামীম পাটোয়ারি, একই সঙ্গে তাওহিদ হৃদয়, অর্থাৎ মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার, তাদের ভীষণ রকম বাজে অবস্থা। যে ধরনের ক্রিকেটটা খেলতে হয় অন্যান্য দলগুলো যেমনটা খেলে, আমরা যখন প্রেস বক্সে বসে ম্যাচটা দেখছিলাম, যে আফগানিস্তান দল একটা ছক্কা যখন তারা মারেন, একটা 6 যখন তারা হাঁকান, তখন বাউন্ডারি লাইন থেকে মনে হয় 10 থেকে 15 গজ দূরে গিয়ে পড়ে। অর্থাৎ এটাকে আপনি ডাবল 6 বলতে পারেন। এরকম বিশাল বিশাল 6 তারা মারে, যেটা কোনো মতে লেগে যায়, সেটা সীমানার অনেক দূরে গিয়ে পড়ে। তো এই ধরনের একটা পরিস্থিতি। আর বাংলাদেশের ব্যাটারদের দেখেন যে ব্যাটিংটা কত কষ্টের। সাইফ হাসানের কথা বলতে পারি, শুরুর দিকে তিনি অত্যন্ত শেখই ছিলেন। তিনি হয়তো 30 রান করেছেন ওপেনিং এ নেমে, বাট তার যে ইনিংসটা ছিল, সেখানে আসলে বাংলাদেশের সমর্থকরা কতটুকু আশাবাদী হতে পারে, হয়তো তাকে নিজেকেও আরো তার অনেক বেশি স্কিল ডেভেলপ করতে হবে, কিংবা আরো পলিশ করতে হবে। কেননা প্রত্যেকটা শটে অনেক বেশি
মনে হচ্ছিল তিনি অনেক বেশি শেকি। তো এই ধরনের সমস্যাগুলো বাংলাদেশের ব্যাটারদের রয়েছে, যেটা হচ্ছে বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য। তো কম্বিনেশনের কথা যেটা বলছিলেন, অবশ্যই আরো একজন বোলার নেওয়া উচিত। কেননা এভাবে আসলে আপনার সুপার ফোরে যদি ওঠেন, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে বলে মনে হয় না। যেখানে আপনার হচ্ছে ভারতের মতো শক্তিশালী দল রয়েছে, পাকিস্তানকে ফেস করতে হবে। যদিও পাকিস্তানের অবস্থা যে খুব একটা ভালো তা নয়, তারপরও আরেকটা দল যদি বলি শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান, যেই থাকুক না কেন, সেক্ষেত্রে আসলে এই কম্বিনেশনে চলে না। আমাদের সঙ্গে আছেন আমাদের দুই সহকর্মী রেদওয়ান শোয়েব এবং আমাদের সঙ্গে আবুধাবি থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম, যিনি এই টুর্নামেন্ট কাভার করতে আছেন সেখানে। শোয়েবের কাছে আবারও যেতে চাই যে শোয়েব, সমীকরণটা আসলে কঠিন আমার হিসাবে, যে শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে জিততেও পারে হারতেও পারে, কিন্তু সেই সমীকরণটা কি হবে বাংলাদেশের জন্য? এই দুটো দিন আসলে কেমন টেনশনের কাটবে, কিংবা দর্শকদের ক্ষেত্রে বাংলাদেশ জেতার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে, সেটা আসলে ক্রিকেটের জনপ্রিয়তা যে আরো নিম্নমুখী সেটার প্রমাণ দিচ্ছে কিনা? সেই প্রমাণ তো অবশ্যই কিছুটা দেয়। তারপরও আপনি যদি দেখেন যে আফগানিস্তানের মতো দলকে বাংলাদেশ হারিয়েছে, আফগানিস্তানের কিন্তু দেশের বাইরে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ, এই ক্রেডিটটুকু আপনাকে দিতে হবে। কালকে যদি হেরে যেত তাহলে কিন্তু আর কোনো ধরনের সমীকরণ কিংবা আমরা যেটা হাসাহাসি করছি সেই বিষয়গুলোর কিছু আশাও থাকতো না। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা থেকে একটা ম্যাচ হয়তো বা খারাপ যেতেই পারে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে এসেছে, তো সেই দিনটা হয়তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পক্ষে ছিল না। এবং শ্রীলঙ্কার হংকংয়ের সাথে যে পারফরমেন্স শ্রীলঙ্কা করেছে, সেই পারফরমেন্স কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তানকে যে হারিয়ে দেবে আমরা সেই আশাবাদীটুকুও কিন্তু হতে পারি না। কারণ আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে যদি অ্যাওয়ে ম্যাচে শ্রীলঙ্কার বাইরে যদি খেলে, অবশ্যই আফগানিস্তানকে ফেভারিট ধরেই কিন্তু এগোতে হবে। তার মানে বাংলাদেশের সম্ভাবনা খুবই কম, আমার কাছে যেটা মনে হয় খুবই কম। এবং আমি যেটা বলছিলাম যে শ্রীলঙ্কার যে ব্যাটিং অর্ডার, প্রাথম নিশাঙ্কা ছাড়া খুব একটা ভালো ফর্ম কিন্তু আমরা তেমন কাউকে লক্ষ্য করছি না। শেষ দিকে হাসারাঙ্গা একটা ভালো ইনিংস খেলে দিতে পারে, সেই জায়গাটা থেকে একটা তো শঙ্কা অবশ্যই থাকছে। তারপর আমি যেটা বলবো যে যদিও বাংলাদেশ একদমই হাতে নেই, সেই জায়গাটা থেকে অবশ্যই আসলে যারা দর্শক রয়েছে, বাংলাদেশ প্রেমী রয়েছেন, সেই ম্যাচে অবশ্যই শ্রীলঙ্কার সাপোর্ট। তো যদিও শ্রীলঙ্কা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একটা বিশাল বড় রাইভালরি, তারপরেও কিন্তু বাংলাদেশের শ্রীলঙ্কাকে সমর্থন তারা কিন্তু পুরোপুরিভাবে করবে। আমরা একটু আরিফের কাছে যেতে চাই আবুধাবিতে। আরিফ, নিশ্চয়ই শুনছেন বাংলাদেশ দল আজকে বলছিলেন যে দুবাই ফিরে আসবে, তার মানে এই দুটো দিন তারা সেখানেই থাকবে এবং শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে চোখ রাখবে। যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে, বাংলাদেশের জন্য তো আরও কঠিন সমীকরণ। ইন্ডিয়া অলরেডি চলে গেছে, পাকিস্তান হয়তো বা যাবে, তাদের বিপক্ষেই খেলতে হবে, সেই জায়গাটা তো আরও কঠিন। মানে বাংলাদেশ আসলে টি-20-তে এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, সেই প্রশ্নটা আমার বারবারই আসে। না, দুবাইতে আসলে এই মুহূর্তে কার্যক্রম বলতে ক্রিকেটাররা নিজেদের মতো করেই থাকবে এবং পরের ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এর বাইরে আসলে কোনো কিছু করার নেই। ক্রিকেটাররা হয়তো নিজেদের মতো বের হবেন। এই সময়টা কিছুটা ফ্রি। আগামী কালকের ম্যাচটা তারা দেখবে এবং পরবর্তী পরিকল্পনা তারা ঠিক করবে, কেননা এটার দায়টা তো নিজেদেরই রয়েছে। আর যেভাবে আসলে প্ল্যান করা উচিত ছিল সেটা তারা করতে পারেনি, যেটা হচ্ছে আফগানিস্তান করেছে। প্রথম ম্যাচটা তারা 90+ রানে হংকংয়ের বিপক্ষে জিতেছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা দেখিনি। তারা চাইছিল যে ম্যাচ জিততে। এই যে শুধু ম্যাচ জেতার যে তাড়না এবং আগে থেকে হিসাব নিকাশ না করা, পরবর্তীতে যে আসলে একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, সেটা বোধহয় তারা নিজেরাই পছন্দ করেছিল এবং এই অনিশ্চয়তার মধ্য দিয়ে আসলে আগামী আজকের দিন এবং কালকের দিন যদি সবকিছু হিসাব নিকাশটা মিলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল দুবাই থেকে পরবর্তীতে অনুশীলনটা শুরু করবে। আজকে দুপুরে তো তারা যাচ্ছে দুবাইতে, যেটা আমি আগেও বলছিলাম। আর যদি সেই ইকুয়েশন না মিলে, সেক্ষেত্রে দুবাই থেকে ঢাকার পথে ফিরবে টিম বাংলাদেশ। এবং ফিরে আসলেও কিন্তু আবারও যেতে হবে আগামী সপ্তাহেই, হয়তো বা কয়েকদিনের মধ্যে, কারণ আফগানিস্তানের সঙ্গে আগামী মাসের শুরুতেই কিন্তু বাংলাদেশের সিরিজ আছে সেই আরব আমিরাতেই, এবং সেই সিরিজটাও খুব জমজমাট হবে আশা করি, কারণ দুই দলের শক্তির পার্থক্য এবং সবকিছু মিলে। ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাকি সময়টা আমরা রেদওয়ান শোয়েবের সঙ্গেই কথা বলবো। শোয়েব, যেটা আরিফ বলছিলেন যে দুবাইয়ে বাংলাদেশের এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করা নেই, নিজেদের হাতে কোনো কিছুই নেই। বাংলাদেশ আসলে সুপার ফোরে উঠলে এশিয়া কাপটা আসলে কেমন হবে? টুর্নামেন্ট শুরুর আগে আমরা শুনছিলাম যে ভারতীয় সাবেক ক্রিকেটাররা বলছেন যে এশিয়া কাপে আসলে ভারতের এখন আর পাওয়ার কিছু নেই, ভারত এতটাই শক্তিশালী এগিয়ে গেছে যে তারা ভারতের বি টিমও খেললেও হয়।
মানে টুর্নামেন্টটাকে আসলে তেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যেমন এক পেশে দেখছিলাম, অন্য দলগুলোর সাথে আসলে পার্থক্যটা ভারতের বাড়ছে। পার্থক্য একেবারে স্পষ্ট, এটা বলাই যায়, কারণ যেভাবে পাকিস্তানকে হারিয়েছে, এবং শুধু এই ম্যাচটা নয়, সাম্প্রতিক সময়ে আপনি যদি লক্ষ্য করে থাকেন এবং আপনার যদি মনে থাকে, নিধাস ট্রফিতে কিন্তু ভারতের বি টিমই খেলেছিল বাংলাদেশের বিপক্ষে ফাইনালে, যে ম্যাচটা কিন্তু বাংলাদেশ একেবারে জিততে জিততে হেরে গিয়েছিল, নিধাস ট্রফি ফাইনালের কথা বলছি। অতএব এবং ভারতের অনেকগুলো আইপিএলটা এমনভাবে ভারতের স্পেশালি টি-20 ক্রিকেটটাকে বুস্ট আপ করেছে। পাশাপাশি আমরা তো সবাই জানি যে তাদের প্রাদেশিক টিমগুলো কি পরিমাণে, তাদের টেস্ট ক্রিকেটও বদলেছে, তাদের ওয়ানডেও বদলেছে, এটা বলতেই হবে। প্রাদেশিক দলগুলো যে পরিমাণে শক্তিশালী এবং তাদের এই প্রভিন্সগুলোর যেই ক্রিকেট বোর্ডগুলো যেগুলো রয়েছে, তারা যেভাবে শক্তিশালী হয়েছেন, ক্রিকেটটাকে যেভাবে মনে করে, এক কথায় অবিশ্বাস্য। এবং ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ মানে কোয়ালিফাই করে সুপার ফোরে, সেক্ষেত্রে ভারতের বিপক্ষে মোর দেন 100% বাংলাদেশকে কিন্তু দিতে হবে। আরেকটা প্রসঙ্গ একটু না বললেই নয়, জি, সেটা হচ্ছে যে উইকেটের কথা কিন্তু না বললেন। এই আরব আমিরাতের উইকেট একটা সময় যেমন ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বদলে গেছে। এখন কিন্তু স্পিনার্স গেম হয়ে গেছে। আমরা শুধুমাত্র জানতাম যে শারজার উইকেটটা স্পিন নির্ভর, এখন কিন্তু আমরা লক্ষ্য করলাম আবুধাবিতেও, ইভেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত পাকিস্তান খেলায় কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল যেভাবে বল করেছেন, অথবা আমার কাছে মনে হচ্ছে যে ইট উইল বি না, যেহেতু অর্ধেক হয়ে গেছে, স্পিনার্স টুর্নামেন্ট হতে যাচ্ছে বা হচ্ছে। ধন্যবাদ আপনাকে রিদন শোয়েব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। আমরা অপেক্ষায় আছি সুপার ফোরের সমীকরণ বাংলাদেশের মেলে কিনা। যে সমীকরণ আসলে জটিল, এক কথায় কিংবা এক লাইনে বলার কোনো সুযোগ নেই, সেই জটিল সমীকরণ মেলার অপেক্ষা এবং প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।